ভারতের সংসদে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে একজন বক্তা বক্তব্য রাখেন। সরাসরি চলুন দেখে আসি। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে, তিনি নিজে থেকে পদত্যাগ করেননি। অতএব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য। বর্তমান বাজারে কাজ কমরো কিছু নাই, গরিব মানুষ ভাতও খাইতে পারে না দেয়া, বুঝলেন? আগের সরকারি ভালো আছে হিসাব করলে চাচা দেয়া, বুঝলেন? এখন ভাতও খাইতাম পারি না দেয়া। পাতাকপি ওটা 30 টাকা করে পিস, বেগুনের কেজি মাত্র দেখে আসলাম 120 টাকা, বোমা মাছের কেজি 2000 টাকা। আপনি এই যে গরিবের রক্ত শুষে বড় লোক খায়, ওই যে দেখছেন এক একটা বিল্ডিং এরকম হবে। আমরা স্বাধীনতা করছি, আমরা এই দেশ আমরা ভালোবাসি, এই দেশ আমরা স্বাধীনতা বঙ্গবন্ধু আমরা আবার ফিরে চাই। কেন শেখ হাসিনাকে কেন? আরো তো অনেকগুলো, আরো কেন আমরা মজা খাইছি। ধরেন ছাত্রদের একটা দল আছে, এনসিপি একটা দল করেছে ছাত্রদের, তারপরে বিএনপি আছে, জামাত আছে, তারপরে জাতীয় পার্টি আছে। আচ্ছা, ছাত্ররা কয়টা সিট পেতে পারে? একটা না। আচ্ছা, বিএনপি কতগুলো সিট পাবে? না, সারা বাংলাদেশে 300 সিটের মধ্যে বিএনপি কতগুলো সিট পেতে পারে? টুকটাক এটা কইলাম। জামাত ইসলামী কতগুলো? এটা হাইতই না, এটা বন্ধই না বাংলাদেশে। হাসিনা কে মত আপনারা সবাই নাম জয় বাংলা, জয় বাংলা। এখানে কি বিএনপি কেউ আছেন? বিএনপি কেউ আছেন? শেখ হাসিনা, শেখ হাসিনা টুকটাক এটা বাড়া দিত না, এটা তো নাই। আচ্ছা, শেখ হাসিনা তো ধরেন যে 5ই আগস্টে ধরেন যে একটা আন্দোলন হলো, এই আন্দোলনে তো ধরেন অনেক স্টুডেন্ট মারা গেল বা অনেক কিছু হলো। আপনারা 34 পুলিশ মারছে না, এটা অ্যাকশন আইতাছে না, এটা অ্যাকশন হইব। এই যারা রাস্তাঘাট এই হাসিনা যেটা করে গেছে এটা কেউ পারতো না। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলাদেশের এখন সম্পূর্ণ মালিকানাধীন হচ্ছে ছাত্ররাই বাংলাদেশের পুরো মালিকানাধীন চলছে। এখন বাংলাদেশে কোনো নিয়ম শৃঙ্খলা আইন এগুলো কোনো কিছুই নাই, যেগুলো যা আছে সেগুলো সব ছাত্ররাই করছে। এখন আইন সবার হাতে হাতে তুলে নিচ্ছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি এভাবে চলতে থাকলে সামনে যে আরো কত ভয়ঙ্কর দিন আসতে চলেছে সেটা আসলে আমাদের সবারই কল্পনার বাইরে। তো এই বিষয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ধারাবাহিকভাবে। দর্শক, তাহলে চলুন ধারাবাহিকভাবে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন তিনি নিজেই। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব ছিল শেখ হাসিনা। তার দলের নেতাকর্মীরা কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে রয়েছেন। দিশেহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। এমন ঘোলাটে পরিস্থিতিতে প্রায় 1 সপ্তাহ পর মুখ খুললেন শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন তার পদত্যাগের কারণ। বলেছেন যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর তুলে দিলে ক্ষমতায় থাকতে পারতেন তিনি। এ ধরনের বিদেশি শক্তি যেন প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য সদ্য ঘটিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন তিনি। গত 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে এক শ্বেতাঙ্গের কাছ থেকে একটি প্রস্তাব পাওয়ার দাবি করেন শেখ হাসিনা। প্রস্তাবটি ছিল সেন্ট মার্টিনে বিমান ঘাঁটি করার অনুমতি দিলে ক্ষমতায় থাকতে সাহায্য করবে তারা। এরপর পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ হাসিনা বলেন ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলায় লাশের মিছিল সহ্য করতে পারছিলেন না তিনি। তার দাবি পদত্যাগের সিদ্ধান্ত না নিলে লাশের মিছিল আরও ভারী হতো এবং দেশের সম্পদ ধ্বংস হতো। তারপর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন শীঘ্রই দেশে ফিরব ইনশাল্লাহ, পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপনাদের সমর্থন পেয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাচ্ছেন না তখন আমি নিজে থেকে সরে এসেছি, পদত্যাগ করে নিয়েছি। আমার যেসব কর্মী দেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে। অন্যদিকে শেখ হাসিনার অন্য কোনো দেশে আশ্রয়ের ইতিবাচক সাড়া না মিলায় আপাতত দিল্লিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতের কেন্দ্রীয় সরকারের সূত্র উল্লেখ করে স্থানীয় সম্প্রচার মাধ্যমে জানানো হয়েছে, ভারতের রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী হিসেবে মাসুদ কামাল তিনি বলেছেন, যদি গত বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরেও সবাই মিলে একটি নির্বাচন করত তাহলেও আওয়ামী লীগের ভরাডুবি হতো। শেখ হাসিনাকে নিয়ে নির্বাচন করলেও তার ভরাডুবি হতো। বড়জোর 10টা আসন পেত কিনা সেই সন্দেহের কথাও বলেন মাসুদ কামাল। তিনি মনে করেন, যতদিন যাচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পেথি বাড়ছে। তিনি জোর দিয়ে বলেন, বাড়ছে কিন্তু এটা বাস্তবতা। আমরা মাঠে যাই কিন্তু ভাই, আমরা শুনি এগুলো। কেন দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে তার ব্যাখ্যাও দেন মাসুদ কামাল। টক শোতে তার সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে বলেন, যখন তারা দেখছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে তাকে পেটানো হচ্ছে, আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এই প্রথমবারের মতো সেনাবাহিনী দেশের ভেতর মব দমনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে বলে মনে হলো, এবং যে কথা তারা বলেছে তারা সরকারের নির্দেশ এটি করেছে। এর আগে মব সৃষ্টি করে প্রতিদিন একাধিক তার ঘটনা এবং দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্রে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও কেন সেনাবাহিনী কোথাও কোনো ভূমিকা নেয়নি সেটা নিয়ে প্রশ্ন উঠলে এবারও এই প্রশ্ন উঠবে যে কেন সেনাবাহিনী হঠাৎ করে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলো। ওদিকে বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে। সেটা একদিকে মন্দ হয় না, মাঠে থেকে যদি এই তথাকথিত আন্দোলনকারীদের সন্ত্রাসী তৎপরতা থামাতে না পারে, সরকারের অনুমোদন না পায় মব থামানোর, তাহলে সেনাবাহিনী শুধু মাঠে থেকে কাজটাই বাকি। বলেন, আপনারা লিখে রাখতে পারেন। এরপর এই গোষ্ঠী গিয়ে মব সৃষ্টি করে একজন উপদেষ্টাকে তাদের কাউকে ঘাট ধরে, কাউকে কান ধরে, কাউকে পিটিয়ে করে যদি ক্ষমতা থেকে না নামায় তাহলে বলবেন। খেলা বোধহয় নতুন করে শুরু হতে যাচ্ছে। ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর গুরুতর আহত হয়েছেন। এই খবর এরই মধ্যে পূরণ হয়ে গেছে। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদ, এনসিপি, বিএনপি, জামায়াত, এবি পার্টি সকলে একযোগে নুরুল হক নূরকে পিটিয়ে আহত করার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, নিন্দা জানিয়েছে। সরকারের প্রোপাগান্ডা সচিব সহ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে পোস্ট দিয়ে এই পিটুনি অভিযানের নিন্দা জানান। তারা দেখতে যান হাসপাতালে এবং বিবৃতি দেন যে তারা এই ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং প্রতিবাদ করছেন। আর সঙ্গে সঙ্গে সেনা সদর থেকে আইএসপিআর এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় এবং যাতে বলা হয় যে তারা সাংগঠনিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন এবং তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। উল্লেখ্য, আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়। সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনের স্বস্তি এবং নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। এই ছিল বিবৃতি। দেখুন, সরকারের কথা বলেছে, সরকারের জিরো টলারেন্স নীতি। আমি ব্যাখ্যায় আসছি। তার মানে সেনাবাহিনী স্পষ্ট বলতে চাইছে নুরুল হক নূর তার দলবল নিয়ে জাতীয় পার্টি অফিসের ওখানে মব সৃষ্টি করতে গিয়েছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যেমন হঠাৎ করে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদেশ পালিয়ে যাওয়ার দোহাই দিয়ে যমুনার সামনে হাসনাত সার্জিসরা দলবল নিয়ে মব সৃষ্টি করে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানায়, তেমনি এই ঘটনাতেও মনে হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য যেহেতু এনসিপিরা দেশে নাই, চায়নায় গেছে, সেহেতু নূর গিয়ে মব জমানোর উদ্দেশ্যে বিজয়নগরে জড়ো হয় এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে, এটা ধারণা করা হচ্ছে। এই প্রথমবারের মতো সেনাবাহিনী দেশের ভেতর মব দমনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে বলে মনে হলো, এবং যে কথা তারা বলেছে তারা সরকারের নির্দেশ এটি করেছে। এর আগে মব সৃষ্টি করে প্রতিদিন একাধিক তার ঘটনা এবং দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্রে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও কেন সেনাবাহিনী কোথাও কোনো ভূমিকা নেয়নি সেটা নিয়ে প্রশ্ন উঠলে এবারও এই প্রশ্ন উঠবে যে কেন সেনাবাহিনী হঠাৎ করে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলো, সরকারের নির্দেশে নাকি সেনাবাহিনী নিজেই? আগে যদি মব দমনে জিরো ভূমিকা থেকে থাকে সেনাবাহিনীর, তাহলে এখন হঠাৎ কি এমন ঘটলো যে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নুরুল হক নূরকে এভাবে বেধড়ক পেটাতে হলো?
লক্ষ্য করলে দেখবেন যে নুরু এবং তার দলবলকে পেটানোর পর সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। তার মানে কি সরকার আর সেনাবাহিনী দুটো আলাদা পক্ষ? সেনাবাহিনী একা সিদ্ধান্ত নিয়ে এই মব দমনে নেমেছে, আর সরকার চাইছে এরকম মব জমিয়ে যখন যাকে দরকার বা যখন যাকে ইচ্ছা তাকে মাইনাস করা যাবে করবে। এই যে দেখেন সরকারের আইন উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস। তুলনামূলকভাবে গণতন্ত্রের জন্যান্য যে জায়গাগুলো সেটা অনেক অনেক বেশি ছিল আগের জমানায়। ধরেন এই যে ফজলুর রহমান, আপনি ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, শেখ হাসিনাকে আমার কাছে মনে হয় যে শেখ